স্টার্ট। সো হোয়াট উই সে ইজ, আজকে আমরা সেকেন্ড স্ট্যান্ডা থেকে শুরু করব। এবং দেখো, আমরা অলরেডি এলিজির উপরে ফার্স্ট ক্লাসে এ টু জেড এর হিস্ট্রি এবং এর হিস্ট্রিক্যাল কি কি ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং এজ অফ ট্রানজিশন বলতে কি বোঝায়, এলিজি কত রকমের হয়, উই হ্যাভ অলরেডি ডিসকাসড আ লট। সো আজকে আমরা সেকেন্ড স্ট্যান্ডা থেকে শুরু করব। তো কি হচ্ছে যে থমাস গ্রে কোথায় রয়েছে, একটা চার্চ ইয়ার্ডে রয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলছেন, নাও ফেডস দ্য গ্লিমারিং ল্যান্ডস্কেপ অন দ্য সাইড। সন্ধ্যাবেলা তো, যেহেতু সন্ধ্যাবেলা হয়ে গেছে, সুতরাং কি বলছে যে নাও ফেডস, ফেড মানে কি আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হয়ে যাওয়া, ডিসঅ্যাপিয়ার দ্য গ্লিমারিং ল্যান্ডস্কেপ। গ্লিমারিং মানে কি চকচকে, ল্যান্ডস্কেপ মানে কি, ল্যান্ডস্কেপ মানে বুঝতে পারছো ওই জায়গাটার কথা বলছে। মানে এই ল্যান্ডস্কেপ বলতে কোন জায়গাটা, ওই যে কান্ট্রি সাইড বা চার্চ ইয়ার্ডের কথা বলছে, তাই তো। এখানে কান্ট্রি সাইড বলতে কি গ্রাম, মনে রাখবে। নাও ফেডস দ্য গ্লিমারিং ল্যান্ডস্কেপ অন দ্য সাইড, অন দ্য সাইড বলতে চোখের সামনে। মানে এই ল্যান্ডস্কেপগুলো কবির চোখের সামনে এবার আস্তে আস্তে ফেড হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি বলতে যাচ্ছে, এই যে ল্যান্ডস্কেপগুলো মানে সন্ধ্যা হয়ে গেছে, আমি কি বলেছিলাম আগের দিন ক্লাসে, দ্য ইভিনিং ইজ অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টিং দ্য কামিং অফ ডেথ। সুতরাং দ্য ফেডিং লাইট অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস দ্য গ্র্যাজুয়াল disappearance of life and worldly activity। সন্ধ্যাবেলা হওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে তো ওয়ার্ল্ডলি অ্যাক্টিভিটিগুলো আস্তে আস্তে শেষ হয়ে যায়। ওকে, তার মানে কবি কিন্তু আমাদের ট্রান্সফার করছেন কোথা থেকে জানো তো, এই আউটার ওয়ার্ল্ড থেকে তিনি আমাদের নিয়ে যাচ্ছেন কোথায়, ইনার মেডিটেশনে নিয়ে যাচ্ছেন। কিন্তু উনি আমাদের ইনার মেডিটেশনে নিয়ে যাচ্ছেন আউটার ওয়ার্ল্ড থেকে, দ্যাটস হোয়াট। সো বলছেন একদম চার্চিয়ার্ডে, মানে একটা খ্রিস্টান চার্চিয়ার্ডে দাঁড়িয়ে, যেখানে সামনে এতগুলো মৃতদেহ পড়ে রয়েছে, মানে কবর রয়েছে, সেই জায়গায় উনি কিন্তু এই টেক্সটটা লিখছেন। তাহলে কতটা প্যাথেটিক আশা করছি বুঝতে পারছো। সো নাও ফেডস দ্য গ্লিমারিং ল্যান্ডস্কেপ অন দ্য সাইড, চোখের সামনে আস্তে আস্তে এই ল্যান্ডস্কেপটা ফেড হয়ে যাচ্ছে। ওকে, সুতরাং এই যে ফেড হয়ে যাচ্ছে, এই ফেডিং অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস কি, কি রিপ্রেজেন্ট করছে, ফেড হয়ে যাওয়া মানে কি, মর্টালিটি। মানুষও তো মরণশীল, একদিন মানুষও সবাই ফেড হয়ে যাবে। তার মানে কি, এটাকে কি বলা হয়, সিম্বলিজম। কি বলি আমরা, সিম্বলিজম। আচ্ছা, now fades the glimmering landscape on the side and all the year a solemn stillness holds। বলো তো এই লাইনে কোন ফিগার অফ স্পিচ রয়েছে, অ্যালিটারেশন, দুটো কনসোনেন্ট রিপিট হয়েছে। and all the year, and all the year, all the year মানে কি, the whole atmosphere, পুরো পরিবেশটাতে a solemn stillness hold, মানে একটা গম্ভীর শান্ত পরিবেশ কিন্তু হয়েছে। ভালো করে বোঝো, এটা সলেম। সলেম মানে কি, সলেম মানে হচ্ছে সিরিয়াস, সলেম মানে কি সিরিয়াস। স্টিলনেস মানে একদম শান্ত, তার মানে একদম শান্ত পরিবেশ কিন্তু ক্রিয়েট হয়েছে, তাই তো। কেন, কবি আস্তে আস্তে ইনার মেডিটেশনে যাচ্ছেন, উনি একটা নতুন জগৎ সম্পর্কে আমাদের জানাবেন, আমাদেরকে একটা নতুন আইডিয়া দেবেন। ওকে, তাই মনে রাখবে এই যে and all the year a solemn stillness holds, পুরো একটা শান্ত পরিবেশ তৈরি হচ্ছে, মানে কবিতার মুডটা আস্তে আস্তে ক্রিয়েট হচ্ছে। সেভ, সেভ মানে কি জানো এখানে, বলো তো কেউ একজন দেখি, বলো। সেভ মানে হচ্ছে একসেপ্ট, মানে ছাড়া, ভালো বাংলায় বলা হয় ব্যতীত, একসেপ্ট কিন্তু, হ্যাঁ। এক্সপেক্ট মানে আশা করা, আরো কিছু শব্দ রয়েছে এই ধরনের। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, এক্সপেক্ট মানে আশা করা, আর একসেপ্ট মানে হচ্ছে ছাড়া, মনে থাকবে। সো সেভ বলছে পুরো পরিবেশটা একটা শান্ত পরিবেশ না। ভালো করে ভাবো, একটা খ্রিস্টান চার্চয়ার্ডে গেছে, চার্চয়ার্ড মানে বুঝতে পারছো, মানে চার্চের পাশে যেখানে মানুষজনকে বাড়ি করা হয়, খ্রিস্টানদের যেখানে বাড়ি করা হয় চার্চের পাশে, ওটাকে বলে চার্চয়ার্ড। তাহলে ওখানে উনি দাঁড়িয়ে রয়েছেন এবং বলছেন
পুরো শান্ত পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে। দ্য এন্টায়ার অ্যাটমসফিয়ার ইজ গ্লুমি, দ্য এন্টায়ার অ্যাটমসফিয়ার ইজ আ সলেম অ্যাটমসফিয়ার। সেই জায়গায় বলছে সেভ মানে ছাড়া, মানে কি পুরো পরিবেশটা শান্ত কিন্তু একটা জায়গা ছাড়া, কোথায়? সেভ হোয়ার দ্য বিটল হুইলস হিজ ড্রাউনিং ফ্লাইট। বিটল মানে কি? বিটল মানে হচ্ছে একটা পতঙ্গ। হ্যাঁ বলো। শোনা যাচ্ছে না কথাটা, কাইন্ডলি একবার রিপিট করো। সেভ হোয়ার দ্য বিটল হুইলস। দেখো হুইলস মানে কি? উড়ে যাওয়া। বিটল মানে কি? পোকা। বিটল মানে কি? একটা পোকা। তবে সেভ হোয়ার দ্য বিটল হুইলস হিজ ড্রনিং ফ্লাইট। ড্রনিং ফ্লাইট মানে কি? ফ্লাইট মানে ওরা, বুঝতে পারছো? ড্রনিং মানে কি জানো তো? একটা বাজিং সাউন্ড। ড্রনিং মানে হচ্ছে একটা বাজিং সাউন্ড। এই যে দেখবে একটা পতঙ্গ উড়লে যে সাউন্ডটা হয় না, সেটাকে বলছে মানে বাজিং সাউন্ড। কি বলবো আমরা এটাকে? বাজিং সাউন্ড। তাহলে কি পুরো এলাকাটা শান্ত, শুধু একটা সাউন্ড আসছে। কার সাউন্ড আসছে তোমরা বলো এবার? বলো কার সাউন্ড আসছে বলো? পোকাটার। হ্যাঁ মানে হ্যাঁ দ্য বিটল, গোবরের পোকা বলা হয় এটাকে, ঠিক আছে? দ্য বিটল, এই সাউন্ডটা আসছে। তার মানে দেখো একটা পোকার সাউন্ড তুমি কখন শুনতে পাবে জানো তো? যখন দ্য এন্টায়ার অ্যাটমসফিয়ার ইজ ভেরি কাম, যখন পুরো পরিবেশটা খুব শান্ত থাকছে, তখনই কিন্তু তুমি একটা পোকার সাউন্ড শুনতে পাবে, তাই তো? তাহলে বুঝতে পারছো। অ্যান্ড কারো যদি আনমিউট থেকে থাকে কাইন্ডলি মিউট করে রাখো, যখন কথা বলবে তখনই আনমিউট করবে। অ্যান্ড ড্রাউজি টিন্ডলিংস লাল দ্য ডিস্টেন্ট ফোল্ডস। ওয়ান্ডারফুল লাইন, ওয়ান্ডারফুল লাইন। মানে অ্যান্ড ড্রাউজি মানে কি? ঘুমন্ত, স্লিপি। টিঙ্কলিংস, টিঙ্কলিং মানে কি? টিঙ্কলিং, তাই এখানে হচ্ছে টিন্ডলিংস। অ্যান্ড ড্রাউজি টিন্ডলিংস। আচ্ছা, ড্রাউজি টিন্ডলিং বলতে যেটা বোঝাচ্ছে, টিন্ডলিং মানে একটা সাউন্ড, আওয়াজ। লাল, লাল মানে কি? ঘুমানো। দ্য ডিস্টেন্ট ফোল্ডস মানে অনেকটা দূরে। তার মানে একটা জিনিস বোঝো, এই যে দ্য ড্রাউজি টিন্ডলিংস লাল দ্য ডিস্টেন্ট ফোল্ডস বলছে কি হচ্ছে দেখো, হোয়াট ডু সি দ্যাট, অনেকটা দূরে কাদের আওয়াজ শুনতে পাচ্ছে? মানে ড্রাউজি টিন্ডলিংস লাল দ্য ডিস্টেন্ট ফোল্ডস, মানে অনেক দূরে কোনো একটা হয়তো বাড়িতে ওই গরু ভেড়া বা পশুদের ঘন্টার আওয়াজ শোনা যাচ্ছে, যে গলায় ঘন্টা বাঁধা থাকে না। সো তারা এই সন্ধ্যেবেলায় হয়তো আস্তে আস্তে বা তাদের গোয়ালে যাচ্ছে বা ঘুমাতে যাচ্ছে, এবং সেই পশুদের মানে গরু হতে পারে বা ভেড়া হতে পারে, গলায় দেখবে ঘন্টা টাঙানো থাকে, সেই সাউন্ডটা উনি শুনতে পাচ্ছেন, সেই সাউন্ডটা উনি শুনতে পাচ্ছেন। তার মানে কি আস্তে 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 সমস্ত কিছু যেন মানে শেষ হয়ে যাচ্ছে। কারণ সন্ধ্যাবেলার সিন তো, আগে তো বলেছে প্রথম লাইনেই পার্টিং ডে, সন্ধ্যাবেলা। আগে ক্লাস যারা করেছো আশা করছি পুরোটা ক্লিয়ার হয়েছে। তাহলে কি হলো নাও? আচ্ছা, সে হোয়াইট দ্য বিটল, তাহলে কাদের কাদের আওয়াজ শুনতে পেল উনি? উনি শুনতে পেলেন দ্য সাউন্ড অফ দ্য বিটল অ্যান্ড দ্য সাউন্ড অফ দ্য বেলস ফ্রম দ্য হার্ড, HERD, হার্ড। একটু আগে বলেছিল না লোয়িং হার্ড, আস্তে আস্তে ওই গরুর পালগুলো বাড়ির দিকে আসছে, এবং এখন তারা ঘুমাতে যাচ্ছে। দূর থেকে কবি এটা শুনতে পাচ্ছেন। বোঝা গেল কিনা জানো কাইন্ডলি? তার মানে কি টোনটা কি, এই কবিতার টোনটা কিন্তু মেলানকোলিক। এই টোনটা কিন্তু গ্লিমারিং মানে চকচকে, মানে চকচকে ল্যান্ডস্কেপটা আস্তে আস্তে বা ফেড হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে তো। ওকে, সো স্যার, লাল মানে কি ওই পশুদের গলার ঘন্টাকে না, বোঝাচ্ছে? টিন্ডলিং মানে পশুদের গলার ঘন্টাকে বোঝানো হচ্ছে, লাল মানে ঘুমাতে যাওয়া, ঠিক আছে? আচ্ছা, ঠিক। দেখো সেভ, দেখো আমাদের একটু স্পিডে দেখতে হবে টেক্সটটাকে, হ্যাঁ?
না হলে আমরা কি এটা কমপ্লিট করতে পারবো না। দেখো, সেভ দ্যাট ফ্রম ইয়ান্ডার আইভি ম্যান্টেল টাওয়ার। ওয়ান্ডারফুল লাইন, ওয়ান্ডারফুল লাইন। সেভ মানে কি বলছে আগেও? অ্যাকসেপ্ট, মানে এটা বাদ দিয়ে, এটা বাদ দিয়ে, কোনটা বাদ দিয়ে? সেভ দ্যাট ফ্রম ইয়ান্ডার। ইয়ান্ডার মানে কি? ইয়ান্ডার মানে ওই দূরে, অ্যাট সাম ডিস্টেন্স লিখে রাখবে তোমরা। ইয়ান্ডার মানে কি? অ্যাট সাম ডিস্টেন্স, দূরে। আইভি ম্যান্টেল টাওয়ার, আইভি, আইভি মানে কি? আইভি মানে হচ্ছে লতা পাতা, গ্রিন ক্রিপার বলা হয় ইংরেজিতে, এভারগ্রিন ক্রিপার। ওকে, বলছে একটা জিনিস, সেভ দ্যাট ফ্রম ইয়ান্ডার আইভি ম্যান্টেল টাওয়ার। আইভি ম্যান্টেলড, ম্যান্টেল মানে কি? কভার। একটা টাওয়ার রয়েছে কোথায়? ওই চার্চের পাশে উনি দেখতে পাচ্ছেন, যেটা কিসে ঘেরা বলো তো টাওয়ারটা? আইভি ম্যান্টেল, লতা পাতায়। বলো, এটা রোমান্টিক থিম না? হ্যাঁ স্যার। এটা রোমান্টিক না? নেচারের সঙ্গে কিভাবে কানেকশন দেখতে পাচ্ছ? রোমান্টিক থিম তো। তার মানে দেখো, আইভি ম্যান্টেল টাওয়ার মানে কি বললে? আইভি ম্যান্টেল টাওয়ার, টাওয়ার হচ্ছে একটা টাওয়ার, টাওয়ারের কোনো বাংলা মানে নেই। আইভি ম্যান্টেল মানে, আইভি হচ্ছে লতা পাতা, আর ম্যান্টেল মানে ঘিরে থাকা। ওই টাওয়ারটাকে, এই লতা পাতাটা ঘিরে রেখেছে টাওয়ারটাকে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এবার দেখো, এই কবিতার মানে, আচ্ছা একটা চার্চিয়ার্ডের মুড কেমন হবে বলো তো? মেলানকলিক তো। একটা চার্চিয়ার্ডের মুডটা কেমন? চার্চিয়ার্ডে কেমন? লোকজন ওখানে সবাই কবর দেয়া রয়েছে, মানুষজন সেখানে আনন্দ করবে? নিশ্চয়ই না। তার মানে দ্য পোয়েট হ্যাজ বিন অ্যাসোসিয়েটেড উইথ দ্য অ্যাম্বিয়েন্স অফ দ্য চার্চ, অফ দ্য চার্চ ইন্টারনারি, অফ দ্য চার্চ ইন্টারনারি, INTERNARY। চার্চের ইন্টারনারির সঙ্গে কবি নিজের মুডটাকে অ্যাসোসিয়েট করছেন। এবার বুঝতে পারছো? এবার দেখো ভালো করে, খুব ভালো করে দেখবে। একটু আগে আমরা দেখলাম একদম সাইলেন্ট পরিবেশে কবি বলছেন, একদম শান্ত পরিবেশ, কিন্তু উনি আগে আওয়াজ শুনতে পেয়েছেন, ওই দূরে বিটেলের আওয়াজ শুনতে পেয়েছেন, গুবরে পোকা। তারপরে ওই দূরে কোথাও টিন্ডলিং স্লাল, মানে ওই ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছেন। পশু পাখিদের, কেন পশুদের কথা বললাম আগে একবার বলেছিল লুইং হার্ট। আর এবার শুনতে পাচ্ছেন, মনে রাখবে, এই যে কবিতাটা এতক্ষণ সাইলেন্সে ছিল, এবার এই সাইলেন্সটা ব্রেক হচ্ছে কবিতাটার। দেখো, সেভ দ্যাট ফ্রম ইয়ান্ডার আইভি মেন্টাল টাওয়ার, বলছে শান্ত তো বটেই, কোথায় কোথায়? সেভ, এক্সেপ্ট, ছাড় আগে একবার দেখেছি, আবার সেভ বলছে কেন? এই দুটো জায়গার থেকে আওয়াজ পাচ্ছে, আর কোথা থেকে আওয়াজ পাচ্ছে? এই যে একটা টাওয়ার থেকে আওয়াজ পাচ্ছে। টাওয়ার থেকে কি আওয়াজ পাওয়া যাচ্ছে মানে কি? টাওয়ারে কে রয়েছে? টাওয়ারের বসে রয়েছে একটা আউল। আউল মানে কি? আউল মানে কি? প্যাঁচা, একটা প্যাঁচা। বলছে ওই টাওয়ারে বসে রয়েছে একটা প্যাঁচা। খুব ভালো করে বুঝতে হবে কিন্তু, টাওয়ারে বসে রয়েছে একটা প্যাঁচা। এবার খুব ভালো করে বোঝো, এই যে টাওয়ারে বসে রয়েছে একটা প্যাঁচা, দ্য মপিং আউল। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড মপিং মিনস? মপিং মিনস মেলানকোলিক। মপিং মিনস মেলানকোলিক। ভালো করে বোঝো কথাটা। কবিতায় কবি এই প্যাঁচাকে বলছেন মেলানকলিক। খুব ভালো করে বলো তো, কবিকে নিজেও মেলানকলিক বা দুঃখিত নয়? এই এন্টায়ার অ্যাটমসফিয়ারটা কি মেলানকলিক নয়? হ্যাঁ স্যার। ওয়েট ফর 1 মিনিট। হ্যাঁ শুভ, শুধু মেজরেরটা দিয়েছিলাম তাই তো? আমি ক্লাসে আছি তো, আমি ক্লাস থেকে ক্লাস কমপ্লিট করে তোমাকে পাঠাচ্ছি, অনলি মেজর পাঠিয়েছিলাম। ঠিক আছে, তুমি আমাকে আরেকবার নক করবে। হ্যাঁ, তুমি 9:30টার দিকে, 9:30টার পরে নক করো। ঠিক আছে, হ্যাঁ। সো সেভ দ্যাট ফ্রম ইয়ান্ডার আইভি ম্যান্টেল টাওয়ার। তার মানে কি হচ্ছে, যে
উনি এতক্ষণ বলছিলেন পুরো শান্ত পরিবেশ, 3 জায়গায়। কোন কোন জায়গা ছাড়া সেফ মানে বুঝতে পারলে তো? তাহলে সেফ শব্দটা কতটা গুরুত্বপূর্ণ বোঝা গেল? Yes, sir. হ্যাঁ স্যার মানে এই জায়গাটা ছাড়া যে টাওয়ারে বসে রয়েছে কে, একটা মপিং আউল, মেলানকোলিক আউল, একটা প্যাঁচা বসে রয়েছে। কেন জানো? ডাস টু দ্য মুন কমপ্লেন, এই চাঁদের কাছে কমপ্লেন করছে। ডাস টু দ্য মুন কমপ্লেন, চাঁদের কাছে যেন কমপ্লেন করছে। আচ্ছা, খুব ভালো করে দেখো, এই যে হোয়াট উই সি দ্যাট, এই আউলটা কমপ্লেন করছে। কিসের কমপ্লেন করছে জানো? দেখো, অফ সাচ অ্যাজ ওয়ান্ডারিং। ওয়ান্ডারিং মানে কি, কে বলবে? ঘুরে বেড়াও ঘুরে বেড়ানো। ওয়ান্ডারিং মানে ঘুরে বেড়ানো। আচ্ছা, ওয়ান্ডারিং মানে হচ্ছে, মনে রাখবে, কোনো ফিক্স ডিরেকশন ছাড়া যখন আমরা ঘুরে বেড়াই তখন সেটাকে আমরা বলি ওয়ান্ডারিং। ঠিক আছে, যে ঘুরে বেড়ায় তাকে বলি আমরা ওয়ান্ডারার। ঠিক আছে, ওয়াকিং অ্যারাউন্ড উইদাউট আ ফিক্সড ডিরেকশন, ঘুরে বেড়ানো। অফ সাচ অ্যাজ ওয়ান, কি কমপ্লেন করছে জানো তো? কার কাছে কমপ্লেন করছে বলো তো? চাঁদের কাছে কমপ্লেন করছে না? বলছে অফ সাচ অ্যাজ ওয়ান্ডারিং, কারা যেন ঘুরে বেড়ায় নিয়ার হার। হার বলতে কে? Owl. আউল। নিয়ার হার সিক্রেট পাওয়ার, near her secret power. The mopping owl does to the moon complain of such as wandering near her secret power. Secret power. Secret মানে কি? গোপন। পাওয়ার মানে কি? পাওয়ার খুব ভালো করে জানো। পাওয়ার মানে হচ্ছে বাসস্থান বা প্রাইভেট প্লেস। আমরা কি দেখতে পাচ্ছি? কি দেখতে পাচ্ছি? উনি কমপ্লেনটা জানাচ্ছেন যে অ্যাজ ইফ এই চার্চ ইয়ার্ডে, এই যে টাওয়ারের উপরে যে বাসাটা করে বসে রয়েছে কে, আউলটা, বলছে এখানে এই ঘুরে বেড়ায় কেউ একজন। কারা যেন ঘুরে বেড়ায়। কারা ঘুরে বেড়ায়? এখানে মানুষজনের কথা বলতে যাচ্ছে। তার মানে কি দেখতে পাচ্ছি? দ্য চার্চ ইয়ার্ড ইজ দ্য আউলস। এই দ্য চার্চ ইয়ার্ডটা কি? এই চার্চ ইয়ার্ডটা কি? CHYARD, চার্চ ইয়ার্ডটা কি? দিস চার্চ ইয়ার্ড ইজ অ্যাকচুয়ালি আউলস প্রাইভেট, তাই তো? প্রাইভেট সেক্লুডেড, সেক্লুডেড মানে একটা কি, সেক্লুডেড টেরিটরি। টেরিটরি, yes or no? So human beings are disturbing the seclusion of the owl. For that reason the owl is making a complaint to the moon. চাঁদের কাছে একটা কমপ্লেন করছে। আচ্ছা, আমাকে একটা কথা বলো, আমাকে একটা কথা বলো, খুব ভালো করে বলো। আচ্ছা, এখানে তোমাদের কি মনে হচ্ছে উনি প্রকৃতিতে যা দেখছেন তাই কপি করছেন না? Yes, sir. হ্যাঁ স্যার এটাকে এটাকে গ্রিক ভাষায় বলা হয়, মানে তার মানে অ্যাজ ইট ইজ প্রেজেন্টেশন করছেন তো, অ্যাজ ইট ইজ ইমিটেশন করছেন না। অ্যাজ ইট ইজ ইমিটেশন করছেন তো। ইমিটেশন মানে নকল করা। অ্যাজ ইট ইজ ইমিটেশনকে গ্রিক ভাষায় বলা হয় মাইমেসিস। কি বলা হয়? মাইমেসিস। এই থিওরিটা দিয়েছিলেন প্লেটো। ওকে, ক্লিয়ার? তো অ্যাজ ইট ইজ, স্যার অ্যারিস্টটল দিয়েছিল sorry, Aristotle. Aristotle in the books Poetics, he has actually given the word mimesis. Okay, কিন্তু এবার আমি কথাটা বলে রাখি, শুনে নাও ভালো করে, ঠিক আছে? এই মাইমেসিসের প্রথম কনসেপ্টটা যিনি দেন তার নাম প্লেটো। তোমরা যে কনসেপ্ট থেকে বলছো অ্যারিস্টটল, তোমরা তোমাদের দিক থেকে ঠিক, কারণ তোমরা ওখান থেকেই পড়েছো সেই জন্য বলছো। প্লেটো প্রথম এই মাইমেসিসের উদাহরণ দেন। ভালো করে শুনে নাও, কোন বইতে দেয়? দ্য রিপাবলিক বইতে দেয়। ঠিক আছে, কোন চ্যাপ্টারতে দেয়? চ্যাপ্টার 9-এ দেয়। ঠিক আছে, কে দেয় এটা? প্লেটো দেয়। প্লেটো কি বলে? প্লেটো বলে, এবার এই আইডিয়াটা আমি যাচ্ছি না, গেলে অনেকটা টাইম কেটে যাবে আমার এখন অ্যাকচুয়ালি, তবে ছোট্ট করে বলে দিচ্ছি তোমাদের। বলা হয় যে পৃথিবীতে আসল অরিজিনাল ফর্মটা কে তৈরি করেছিল? আসল অরিজিনাল ফর্ম রয়েছে আমাদের, যে তৈরি করেছে কে করেছে? গড। মানে আসল অরিজিনাল ফর্মটা কার কাছে রয়েছে? গডের কাছে রয়েছে। গড একটা ফিজিক্যাল অবজেক্ট তৈরি করছে। ফিজিক্যাল অবজেক্ট তৈরি করার পরে আমরা, ধরো আমি একজন কবি, একটা গাছকে দেখলাম, এবার গাছকে নিয়ে কবিতা লিখলাম, তার মানে আর্ট। এই যে আমি একটা আর্ট তৈরি করছি, কিন্তু এই আর্টের অরিজিনাল ফর্মটা কোথায় রয়েছে? গডের কাছে না?
তারপরে তো ফিজিক্যাল ওয়ার্ল্ড, তারপরে আমি কপি করছি, তার মানে কত ধাপ দূরে রয়েছে? 2 ধাপ দূরে না? Yes, sir. সেজন্য প্লেটো বলেছিলেন এই কবিদের সমাজ থেকে বার করে দাও, কারণ ওরা 2 ধাপ মানে দ্য পোয়েটস আর টুয়াইস রিমুভ ফ্রম দ্য রিয়ালিটি, কবিরা 2 ধাপ দূরে রয়েছে। সেই টাইমে প্লেটোর স্টুডেন্ট যার নাম অ্যারিস্টটল তখন বলেন পৃথিবীর প্রত্যেকটা আর্টই হচ্ছে ইমিটেশন, আর্ট ইজ ইমিটেশন, কিন্তু সেম টু সেম কপি নয়, সেখানে নিজস্ব ক্রিয়েটিভিটি থাকে। ওই জন্য মাইমেসিসের আইডিয়া কে দিয়েছিলেন যদি এটা বলে, এই কনসেপ্টটার আনসার হবে কিন্তু প্লেটো, মনে থাকবে। পরে অ্যারিস্টটল এটাকে আরো ডেসক্রাইব করেন। বুঝতে পারলে কথাটা? হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। চলো, save that from yonder ivy mantled tower the mopping owl does to the moon complain of such as wandering near her secret power. সে চাঁদকে বলছে আমার এই গোপন জায়গাতে মানুষেরা এসে ডিস্টার্ব করে, মানুষেরা এসে কিন্তু ডিস্টার্ব করে, কিন্তু আমাকে একটা কথা বলো, গ্রে যে মানে প্লেটোর আইডিয়া আনছে বা অ্যারিস্টটলের আইডিয়া আনছে, এই জন্য গ্রে তো ক্লাসিক্যাল আইডিয়াকে নকল করছে, ইয়েস অর নো? কারণ এই কবিতাটা কোন টাইমে লেখা? এজ অফ ট্রানজিশন মানে নিউ ক্লাসিক্যাল যুগে লেখা, কিন্তু এরপরে রোমান্টিক বলে এই কবিতার মধ্যে দুটো থিমই আছে, নিউ ক্লাসিসিজমও আছে আবার রোমান্টিসিজমও আছে। এবার ভালো করে বলো, উনি কিন্তু মাইমেসিসের থিওরি নিচ্ছেন মানে নিউ ক্লাসিক, কিন্তু কিন্তু উনি একই সঙ্গে প্রকৃতির যে আত্মা, প্রকৃতির আত্মাকে কিন্তু কবি খুঁজে বার করছে, এই জন্য কবি কিন্তু আবার রোমান্টিক। মানে কবি যেটা দেখছে সেটাই লিখছে বলে ক্লাসিক, এবং কবি প্রকৃতির ইন্টারনাল যে মানে সেটা ধরতে পারছে বলে উনি রোমান্টিক। আইভি শব্দটা দেখে বোঝা যাচ্ছে উনি রোমান্টিক। আইভি মানে কি? আইভি শব্দটা, সরি, আইভি যেমন লতা পাতাকে রেফার করে, আইভির সঙ্গে আবার ক্লাসিক্যাল কানেকশনও রয়েছে, কারণ আইভি ইজ অ্যাকচুয়ালি কানেক্টেড উইথ ব্যাক্কাস, ওকে, দ্য গড অফ ওয়াইন ভেজিটেশন। ওকে, গড অফ ভেজিটেশন কাকে বলা হয়? ব্যাক্কাসকে বলা হয়, ব্যাক্কাস ক্লাসিক্যাল গড। ওকে, এবার দেখো, আউলটা এই টাওয়ারে বসে মুনকে কমপ্লেন করছে, কমপ্লেনটা কি? যে তার রাজত্বে কেউ যেন তাকে ডিস্টার্ব করছে, তাই তো? দেখো পরের লাইনটা এসো, মলেস্ট, মলেস্ট মানে কি? ডিস্টার্ব করা। আগে বলেছিল অ্যাজ ওয়ান্ডারিং নিয়ার হার সিক্রেট বাওয়ার, তার সিক্রেট বাওয়ার, তার এই বাসস্থানে কেউ যেন এসে তাকে ডিস্টার্ব করছে, মলেস্ট ডিস্টার্ব করছে। আর অ্যানশিয়েন্ট মানে কি? প্রাচীন, তাই তো? আর অ্যানশিয়েন্ট সলিটারি রেন, সলিটারি রেন, সলিটারি মানে একা, লোনলি, আর রেন মানে কি? রেন মানে হচ্ছে রুল, রাজত্ব করা। তার মানে দ্য মানে পিপুল অ্যাকচুয়ালি ডিস্টার্ব দ্য আউলস লং এস্টাবলিশড পিসফুল রুল ওভার দিস লোনলি প্লেস। মানুষজন কি করছে? এই দীর্ঘদিন ধরে ওর একটা যে রুল তৈরি করেছে, রাজত্ব তৈরি করেছে, সেখানে কিন্তু কেউ এসে তাকে ডিস্টার্ব করছে। ক্লিয়ার হলো? ক্লিয়ার? এবার দেখো, আমরা যেটা দেখতে পাচ্ছি মানে এই এলিজির যে একটা ডিম্যান্ড, সেটা কিন্তু থমাস গ্রে ফুলফিল করছে। কেন? এই কবিতাটার একটা এক্সটার্নাল গ্লুমিনেস রয়েছে, দেখো পুরো পরিবেশটাই যেন একটা স্তব্ধ পরিবেশ, গ্লুমি পরিবেশ, সেটা কিন্তু উনি ক্রিয়েট করছেন। ওকে, সো দেখো আমরা এবার প্রথম 3টি স্ট্যান্জা আমাদের কমপ্লিট হলো। ওকে, চলো আমরা এবার 4th স্ট্যান্জাতে যাব। চলো এবার আমরা কোথায় যাব? 4th স্ট্যান্জাতে যাব। সো হোয়াট উই সি দ্যাট, সো হোয়াট উই সি দ্যাট মানে উনি বলছেন বিনিথ দোজ রাগেড এমস, কল্পনা করো তুমি যেন ওই কবির মতো চার্চে দাঁড়িয়ে রয়েছে, তবেই কিন্তু কবিতাটাকে অনুভব করতে পারবে। বিনিথ, বিনিথ দোজ রাগেড এমস, রাগেড মানে কি? রাফ। কি বলছে? রাগেড মানে কি? রাফ, অমসৃণ, ঠিক আছে? বা আরেকটা কথা বলতে পারি আমরা, রাগ মানে মানে এম মানেটাকে বোঝো, এম একটা গাছের নাম, লম্বা লম্বা গাছ, বুঝতে পারলে তো? লার্জ ট্রিজ, লার্জ ট্রিজ, লম্বা গাছ। কি বলছে? বিনিথ মানে নিচে, বিনিথ দোজ রাগেড এমস, রাগেড মানে কি জানো তো? যে গাছের ছালগুলো উঠে যায় তাকে বলে আমরা রাগেড। ওকে, বলছে
beneath those rugged elms that year trees shade. এই যে ইয়ার ট্রি মানে বলতে কি বোঝাচ্ছে, এটা একটা সবুজ রঙের একটা গাছ, এটা একটা সবুজ রঙের একটা গাছ, বুঝতে পারলে? এবার দেখো এই যে ইয়ার ট্রির কথা বলছে, বিনিথ দোজ রাগেড এমস মানে ওই লম্বা লম্বা গাছ, তারপরে দ্যাট ইয়ার ট্রিজ শেড, কোন গাছ? ইয়ার নামক যে গাছ, সেই গাছের নিচে আমরা কি দেখতে পাচ্ছি? কি দেখতে পাচ্ছি? হোয়াইট হিপস। হিপস মানেটা কি? কে বলতে পারবে হিপস মানেটা কি? স্যার মৌমাছি। না না না, হোয়াইট হিপস দ্য টার্ফ ইন মেনি আ মাউল্ডারিং হিপ। দেখো খুব ভালো করে বোঝো, হোয়াট উই সি দ্যাট, যে এই সব গাছের ছায়ার নিচে তো ছোট ছোট কিছু ঢিপি তৈরি হয়েছে, বুঝলে? ঢিপি। এবার এই ঢিপিগুলো আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে, এবং এই যে ঢিপিগুলো তৈরি হচ্ছে মানে কি, খুব ভালো করে বোঝো, উনি এবার কবিতাতে প্রবেশ করছেন, কিন্তু আস্তে আস্তে মেন থিমে কবিতার প্রবেশ করছেন। দেখো বিনিথ দোজ রাগেড এমস দ্যাট ইয়ার ট্রিজ শেড, এই ওপরে কি রয়েছে? গাছ রয়েছে। কি গাছ রয়েছে? এম গাছ রয়েছে, ইয়ার ট্রি রয়েছে, যেখানে হোয়াইট হিপস দ্য টার্ফ। টার্ফ মানে কি? ঘাস। আর হিপস মানে কি? একসঙ্গে জড়ো হওয়া, অনেকগুলো ঘাস জন্মেছে। ইন মেনি আ মাউল্ডারিং হিপ। মাউল্ডারিং হিপ, মাউল্ডারিং মানে কি? ডিকেইং, ধ্বংস হয়ে যাওয়া আস্তে আস্তে। আর হিপ মানে জানো তো, কোনো জায়গায় উঁচু হয়ে যাওয়া, বা পাইল বা ঢিপি বলতে পারি আমরা এটাকে। তার মানে কি বলছে জানো তো, উঁচু উঁচু ঢিপি রয়েছে এবং সেখানে অনেক ঘাস জন্মেছে। আচ্ছা বলো তো, যেখানে মানুষের কম চলাফেরা সেখানে তো ঘাস জন্মায়। হ্যাঁ স্যার। হুম, ইয়েস অর নো? তাই তো? Yes. এইবার খুব ভালো করে বুঝতে হবে আমাদের, খুব ভালো করে বুঝতে হবে। এই যে ঢিপিগুলোর কথা বলছে, এই যে হিপস, তারপরে এই যে মাউল্ডারি হিপ, এই যে ধ্বংস হয়ে যাওয়া ঢিপিগুলো আর কেউ নয় বরং গ্রেভস, কবরগুলোর কথা বলতে চাচ্ছে। বোঝা গেল কথাটা? যার উপরে ঘাস জন্মেছে। বোঝা গেল? কেন ঘাস জন্মেছে? কেন? মানুষজনের যাওয়া আসা নেই, এটা একটা চার্চ ইয়ার্ড বলে। বোঝা গেল? এবার দেখো, এবার দেখো, তার মানে আমরা দেখতে পাচ্ছি দ্য পোয়েট is actually trying to say that the heaps or the mounds are the graves of the poor people who are decaying beneath the mounds. এই যে আস্তে আস্তে ঢিপিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে জানো তো? ইট অ্যাকচুয়ালি শোজ দ্য কন্ডিশন অফ দ্য অর্ডিনারি পিপল। ওখানে কারা শুয়ে রয়েছে? সেই মৃত মানুষগুলো, অর্ডিনারি প্রত্যেকটা মানুষ। দেখো এখানে কিন্তু কবি একবারও বলছেন না তিনি একজন নির্দিষ্ট মানুষকে কিন্তু রেফার করছেন না, প্রত্যেকটা মানুষকে রেফার করছেন। বোঝা গেল? কবিতাটা কিন্তু বেশ টাফ, কিন্তু পৃথিবীর অন্যতম একটা পপুলার পোয়েম, যেটাকে অনুভব না করলে কিন্তু কবিতাটাকে ধরতে পারবে না, এই কবিতাটা কখনোই ধরতে পারবে না। ওকে, সো হোয়ার হিপস দ্য টার্ফ, যেখানে আমরা ঘাসের আচ্ছাদন দেখতে পাচ্ছি, ইন মেনি আ মাউল্ডারিং হিপ, এই যে উঁচু উঁচু ঢিপিতে। ওয়ান্ডারফুল লাইন বলবে এবার, each in his narrow cell forever laid. Wonderful. ন্যারো সেল, ন্যারো মানে কি? সরু, তাই না? এই সরু বা ছোট্ট ঘর যেটাকে বলা হয় সেটাকে বলা হয় ন্যারো সেল। অ্যাকচুয়ালি কোনটাকে রেফার করছে তোমরা বলো? গ্রেভ, গ্রেভটাকে। ইচ ইন হিজ ন্যারো সেল, প্রত্যেকেই তার ন্যারো সেলে মানে কবরে ফর এভার লেড, সারা জীবনের জন্য শুয়ে রয়েছে। ফর এভার লেড মানে কি? সারা জীবনের জন্য শুয়ে রয়েছে। তার মানে দ্য গ্রেভ ইজ কম্পেয়ার্ড উইথ দ্য ন্যারো সেল। তার মানে এটা মেটাফর না? গ্রেভকে কার সঙ্গে তুলনা করছেন? সেলের সঙ্গে। এটা মেটাফর তো? Yes, sir. The grave is compared to a narrow cell. It actually shows the finality of death and forever also stresses that death is permanent. Forever মানে কি? ডেথ যে পার্মানেন্ট সেটাকে রেফার করে দিল। এবং মনে রাখবে তার পরের লাইনটা এবার ডিরেক্ট কবিতার মধ্যে উনি প্রবেশ করছেন, ইচ ইন ইজ ন্যারো সেল ফরএভার লেড। কারা শুয়ে রয়েছে জানো তো? উনি এই কবিতাটা তাদের হয়ে বলবেন যাদের কথা আজ পর্যন্ত কেউ কোনোদিন ভাবেনি।
উনি এই কবিতাটা তাদের কথা বলবেন যাদেরকে কার্পেটের নিচে রেখে দেওয়া হয়। He will talk about those people who are always ignored, marginalized, oppressed, repressed, suppressed and depressed by the society. He is talking about those people. উনি কাদের কথা বলছেন? He is talking about the ordinary people. He is talking about the ordinary people. যাদের সব সময় কার্পেটের নিচে রেখে দেওয়া হয়, who are always ignored by the society, who have done a lot from the beginning of the civilization, but the history never remembers their name. They are the ordinary common man. They are the ordinary common people. History কোনোদিন তাদের মনে রাখে না। History is always busy with the higher section of the society. History is for the powerful people. তাই যেটা ইতিহাস পারে না সেটা সাহিত্য পারবে। সেই জন্য এই কবিতাতে উনি বলছেন কারা শুয়ে রয়েছে জানো? উনি এবার ওনার সাবজেক্ট ম্যাটারটা বলতে যাচ্ছেন এই লাইনটার মধ্যে দিয়ে। The rude forefathers of the Hamlet sleep. Wonderful line. The rude forefathers of the Hamlet sleep. রুট মানেটা কি? সিম্পল। সিম্পল। ফোর ফাদার্স মানেটা কি তোমরা বলো? অ্যানসেস্টর। ভেরি গুড, অ্যানসেস্টর, পূর্বপুরুষ। অফ দ্য হ্যামলেট, হ্যামলেট মানে জানো তো ছোট্ট গ্রামকে বলা হয় হ্যামলেট। স্মল ভিলেজ, ভেরি গুড। স্লিপ মানে ঘুমিয়ে থাকা, ঘুমিয়ে থাকা। উনি এখানে একটা সিম্প্যাথি এবং ডিগনিটি দিয়ে এই হাম্বেল ভিলেজার্সদের ট্রিট করছেন। দেখো এরা এখনো স্লিপ, ঘুমিয়ে রয়েছে, তার মানে কি তারা তো মারা গেছে, তাই না? হ্যাঁ, আচ্ছা উনি ডিরেক্ট বললেন না মারা গেছেন, উনি ঘুরিয়ে বললেন স্লিপ, ঘুমাচ্ছেন। একটা হার্শ একটা আইডিয়াকে সফট ভাবে যদি তুলে ধরা হয় কি বলে জানো সেটাকে? ইউফেমিজম। ইউফেমিজম। একটা হার্শ একটা আইডিয়াকে সফট ভাবে তুলে ধরা হলে আমরা বলি ইউফেমিজম। মনে থাকবে? আমরা বলি না মানুষটা মারা গেছে, আমরা বলি দ্য ম্যান পাস্ট অ্যাওয়ে। শব্দটাকে সফট করে দিই, বুঝতে পারলে? এটাকে বলা হয় ইউফেমিজম। উনি বলছেন এই প্রত্যেকটা ন্যারো সেলে, এই ন্যারো সেল বলতে কি বোঝায় জানো তো? হ্যাঁ, কবরটা সরু, ঠিক আছে, দ্য ন্যারো সেল বলছে, কিন্তু ইট অ্যাকচুয়ালি শোজ দ্য ন্যারো মাইন্ডসেট অফ দ্য সোসাইটি হু আর অলওয়েজ ডমিনেটিং দ্য লোয়ার সেকশন অফ দ্য সোসাইটি। সেই সমাজে সেই ন্যারো মাইন্ডসেটকে রেফার করছে, বুঝতে পারছো আশা করি কবিতাটার মধ্যে দিয়ে। বলছে এই ন্যারো সেলে সারা জীবনের জন্য শুয়ে রয়েছে কারা জানো? দ্য রুট ফোর ফাদার্স অফ দ্য হ্যামলেট স্লিপ। এই গ্রামের ফোর ফাদার্স, অ্যানসেস্টার, পূর্বপুরুষের এখানে শুয়ে রয়েছে, পূর্বপুরুষের এখানে শুয়ে রয়েছে। তার মানে কি কবরের উপর ঘাসটা তৈরি হয়ে গেছে, নিচে গ্রামের মানুষরা কিন্তু শুয়ে রয়েছে, বুঝতে পারছো? এটাই তো একটা গ্রেভিয়ার্ড পোয়েট্রি। আমি শিখেছিলাম গ্রেভিয়ার্ড পোয়েট্রি বলতে কি বোঝায়। কারা গ্রেভিয়ার্ড পোয়েটস A to Z বলেছি লাস্ট ক্লাসে। দেখো অর্ডিনারি ভিলেজার্স হু আর সোশ্যালি ইনসিগনিফিক্যান্ট but deserve remembrance. The poet feels that ordinary villagers who are socially insignificant but deserve remembrance. এই লাইনটা এবার প্রিপেয়ার করে দিল আমাদের এই কবিতার সেন্ট্রাল আইডিয়া নিয়ে। আচ্ছা বলো তো, মৃত্যু সবার কাছে এক না? আমরা সমাজে এত ডিভিশন করলেও আলটিমেটলি ডেথ মেক্স এভরিথিং ইকুয়াল। ডেথ মেক্স এভরিথিং ইকুয়াল। কবিতার যন্ত্রণাটা বুঝতে পারছো, পেইনটা বুঝতে পারছো? চার্চিয়ার্ডে গিয়ে লিখছেন, কেন ফিল দ্য পেইন অফ দ্য পোয়েট। আরে বাবা পরীক্ষার লেখার জন্য ভাববে না, পরীক্ষায় যা কোয়েশ্চেন আসবে আনসার আসবে, পরীক্ষায় লেখাটা বড় কথা নয়, শেখাটা বড় কথা, শেখাটা বড় কথা। না শিখে পরীক্ষা দিয়ে তো
পরীক্ষা কতটা ভালো হয় সেটা তো দেখেছো। একবার শিখে পরীক্ষা দাও তো, কতটা বেস্ট এক্সাম দিতে পারো সেটা নিজে একবার দেখো। কোয়েশ্চেন আনসারের রেসপন্সিবিলিটি আমার উপর আছে। আমি প্রত্যেকটা টেক্সটের প্রত্যেকটা শব্দ আমি এভাবেই তোমাদের শেখাবো এবং পুরো সিলেবাসকে A to Z কমপ্লিট করবো। ইট ইজ মাই রেসপন্সিবিলিটি। কিন্তু তোমরা শেখার মানসিকতা নিয়ে থাকো, তবেই একটা নতুন সমাজকে তোমরা কিছু দিতে পারবে। প্রত্যেকে যদি অশিক্ষায় শিক্ষিত হয়, শুধু সার্টিফিকেট নিয়ে বেরিয়ে যায়, তাহলে নেক্সট জেনারেশনকে কে ধরবে? ইউ আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য নেক্সট জেনারেশন, রিমেম্বার ইট, নেভার ফরগেট দ্য আইডিয়া। নিজেকে সেই ক্যাপাবিলিটি তৈরি করতে হবে। আমরা নিজেদেরকে এতটাই ছোট বানিয়ে দিই আস্তে আস্তে, আমরা বানাই না, আমাদেরকে বানিয়ে দেওয়া হয়। যে আমাদের যে ক্যাপাবিলিটি রয়েছে, আমাদের কনফিডেন্সটা লুজ করে আমাদেরকে এমন একটা ট্র্যাপে ফেলা হয় যেখানে আমরা সমাজের যে কেউ, আমাদের যে একটা অবদান রয়েছে সেটা আমরা ভুলে যাই। আমরা একটা টাইমে ভাবি হ্যাঁ পরীক্ষা ভালো দেওয়া মানেই হয়তো আমরা খুব শিখলাম, জানলাম। আচ্ছা পরীক্ষাটা ভালো দিয়েছি মানে খুব ভালো হলো তা নয়। পরীক্ষা খুব ভালো দেওয়া যায় যদি তুমি শিখতে পারো। পরীক্ষা দেওয়াটা বড় কথা নয়, তোমার এটা 5th সেমে গিয়ে মনে হবে যে পরীক্ষাতে লেখাটা হচ্ছে ইজি, শেখাটা কঠিন। শেখাটা কঠিন। So beneath those rugged M's that yet shed where heaves the turf, বললাম এগুলো। পরের লাইনে যাব। The breezy, wait, something problem is happening. Let me erase it. Wait, something. এবার আমি পরের স্ট্যান্ডায় যাব। আপনি কি বলছেন? The breezy call of incense breathing morn. Morn মানে কি? মর্নিং। মর্ন মিন্স মর্নিং। ব্রিজি কল, আচ্ছা ব্রিজি মানে কি বলতো? ঠান্ডা। ইনসেন্স ব্রেদিং মানে কি? সফট উইন্ড। ওয়েট কাইন্ডলি, সফট উইন্ড। ওয়েট let me make it thin at first. হ্যাঁ, the breezy call of incense breathing morn. সকালবেলায় এই যে ঠান্ডা বাতাস, যন্ত্রণাটা দেখো। সকালবেলার যে ব্রিজি মানে কি? খুব ঠান্ডা। আর ইনসেন্স ব্রিদিং মানে কি বলতো? সফট উইন্ড। সকালের এই যে সুন্দর আবহাওয়া, কেন এটা ইংল্যান্ডে, তো ইংল্যান্ড হচ্ছে সবসময় উইন্টারই থাকে বেশিরভাগ সময়। ওকে, সো বলছি সকালবেলায় এই ব্রিজি কল, এই ঠান্ডা আবহাওয়া। ইনসেন্স ব্রিদিং মানে সফট উইন্ড, যে বাতাসটার মধ্যে আবার একটা বলতে পারো ফ্র্যাগ্রেন্সও রয়েছে, তাই না? আর মর্নিং মানে কি? মর্নিং কিসের রিপ্রেজেন্টেশন বলো তো? মর্নিং ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ হোপ, তাই তো? বলছে তারপর লাইনটা দেখো, দ্য সোয়ালো টুইটারিং। তাহলে প্রথম লাইনটা মানে কি হলো? সকালবেলা ঠান্ডা বাতাস, আর কিছু বললেন না কিন্তু, পরে গিয়ে বলবেন। দ্য সোয়ালো টুইটারিং, কি বলছে? সোয়ালো, এই সোয়ালো পাখিগুলো। টুইটারিং মানে কি বলতো? কিচিরমিচির করা, কিচিরমিচির করা। তার মানে দ্য সোয়ালো বার্ড টুইটারিং, কিচিরমিচির করছে। কোথার থেকে কিচিরমিচির করছে জানো? ফ্রম দ্য স্ট্র বিল্ড শেড। স্ট্র বিল্ড শেড মানে কি? শেড মানে কি বলতো? এখানে শেল্টার, তার আশ্রয়। আর স্ট্র বিল্ড মানে কি? খড় দিয়ে, যে খড়কুটো দিয়ে তৈরি একটা বাসা। তার মানে সোয়ালো পাখিগুলো তাদের বাসা থেকে কি করছে? কিচিরমিচির করছে না? আচ্ছা, এখানেও শেষ করলেন লাইনটা? করলেন না, পরের লাইনে আবার বলছেন দ্য কক্স। কক মানে কি জানি আমরা? মোরগ। দ্য কক্স শ্রিল ক্ল্যারিয়ন। আচ্ছা, কক্স শ্রিল ক্ল্যারিয়ন, চিৎকার। শ্রিল মানে কি? চিৎকার, খুব তীক্ষ্ণ। আর ক্ল্যারিয়ন মানে কি বলতো? সাউন্ড মানে খুব তীক্ষ্ণ চিৎকারকে বলা হয় শ্রিল ক্ল্যারিয়ন। তাহলে দ্য কক্স শ্রিল ক্ল্যারিয়ন।
ওই মোরগদের ওই তীক্ষ্ণ চিৎকার, মানে দ্য লাউড ক্রাউনিং অফ দ্য কক, তাই তো, অর দ্য ইকুইং হর্ন, অর দ্য ইকুইং হর্ন। তার মানে ইকুইং মানে কি বলো? ইকুইং মানে কি? সাউন্ড, সাউন্ড তো, প্রতিধ্বনি বলতে পারি আমরা। অর দ্য ইকুইং হর্ন, হর্ন মানে কি এখানে বলো? সাউন্ডস। হুম, কোনো কিছু একটা সাউন্ড, কোনো হর্নের সাউন্ড হতে পারে, ওকে। বা এই যে অর দ্য ইকুইং হর্ন, বা এই হর্ন বলতে তো সিংকেও বোঝানো হয়, অন্য কোনো পশুর ডাকও হতে পারে। বলছে তাহলে কি, খুব ভালো করে বুঝবে কিন্তু। এতক্ষণ পর্যন্ত এই 3টা লাইন উনি সেটিংটা করছেন, 4 নম্বর লাইনে গিয়ে বলবেন। বলছে দ্য ব্রিজি কল অফ দ্য ইনসেন্স ব্রেদিং মন, সকালবেলায় ওই সুন্দর আবহাওয়া, সুন্দর বাতাস, দ্য সোয়ালো টুইটারিং, ওই সোয়ালো পাখিদের যে কিচিরমিচির, দ্য কক্স শ্রিল ক্ল্যারিয়ন, ওই ককদের যে আওয়াজ, তীক্ষ্ণ আওয়াজ, অর দ্য ইকুইং হর্ন, বা এই হর্নের যে আওয়াজ, মানে অন্য পশুদের যে আওয়াজ। পরের লাইনটা তোমরা বলো। No more shall rouse them from their lowly bed. বুঝতে পারলে? কালকার কেউই তাদের বিছানা থেকে ওঠাতে পারবে না। এদেরকে আর কোনোদিন, মানে যারা চাকরি আইডিয়া আছে তাদেরকে আর উঠাতে পারবে না এই আর শ্রী বা কোনোদিন, ভেরি গুড ভেরি গুড, আর কোনোদিন এই পৃথিবীর কোনো কিছু তাদের আর ওঠাতে পারবে না। সেটা দ্য ইনসেন্স ব্রেদিং অফ বন্ডিং হতে পারে, দ্য সোয়ালো টুইটারিং হতে পারে, দ্য কক শ্রিল হতে পারে, আর কোনোদিন উঠবে না। নো মোর শ্যাল রাউজ দেম, তাদের আর ওঠাতে পারবে না কেউ, ফ্রম দেয়ার লোলি বেড, ফ্রম দেয়ার লোলি বেড। লোলি বেড কেন, কেন লোলি বেড? অ্যাকচুয়ালি ইট শোজ দ্য লো সোশ্যাল পজিশন, লো সোশ্যাল পজিশন। তারা সমাজে কোনোদিন সেই জায়গাটা পায়নি, লো সোশ্যাল পজিশনকে বলছে, সেজন্য বলছে তাদের আর কেউ কোনোদিন ওঠাতে পারবে না। দিস ইজ কল্ড দ্য লো সোশ্যাল পজিশন। বুঝতে পারলে? আর কোনো কিছুই এদের আর এই কবরে শুয়ে থাকা এই মৃত মানুষদের আর জাগাতে পারবে না। তার মানে বলতো, দ্য পোয়েট ইজ কনসার্নড অ্যাবাউট দ্য ডেথ অফ কমন ম্যান। বুঝতে পারলে? আর কোনো কিছু এদেরকে আর জাগাতে পারবে না। তার মানে হি ইজ গোয়িং টু টক অ্যাবাউট দ্য কমন পিপল। পরের লাইনটা দেখবে, ফর দেম, তাদের জন্য, নো মোর দ্য ব্লেজিং হার্থ শ্যাল বার্ন, or busy housewife ply her evening care. No children run to lift their shares, return or climb business, the envied kiss to share. For them, তাদের জন্য। এই দেম বলতে কারা বলো তো? যারা কবরে শুয়ে রয়েছেন, মৃত ব্যক্তিরা, মৃত মানুষেরা। ফর দেম, তাদের জন্য, নো মোর, আর কখনো নয়, দ্য ব্লেজিং হার্থ, ব্লেজিং মানে বার্নিং, জ্বলন্ত, আর হার্থ মানে কি বলতো? চুলা, মানে যেখানে ফায়ার ধরানো হয়, ঠিক আছে? হার্থ মানে জানো তো, যে চুলা বা উনান যেটাকে বলা হয়। আর ব্লেজিং মানে কি? বার্নিং। আচ্ছা, বাড়িতে যে চুলা জ্বালানো হয় তার মানে কি, সেটা তো আগুন দিয়ে জ্বালানো হয়, তাই না বাবা? ফর দেম, যন্ত্রণাটা দেখো, ফর দেম, ফর দেম নো মোর দ্য ব্লেজিং হার্থ শ্যাল বার্ন, এদের জন্য বাড়িতে আগুন আর কোনোদিন জ্বলবে না। কেন বলো তো? এটা তো ইংল্যান্ড। সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে কি করতে এরা, গ্রামের মানুষ তো, শরীরটাকে গরম রাখার জন্য আগুনের কাছে গিয়ে বসতো। এটা দেখেছো তো নিশ্চয় আমাদের এদিকেও, তাই না? তাই তো।
বলছে ফর দেম নো মোর দ্য ব্লেজিং হার্ট শ্যাল বার্ন, তাদের জন্য আর কোনো দিন আর এই আগুন হয়তো আর জ্বালিয়ে রাখা হবে না, বিকজ দে আর নট অ্যালাইভ। বলছে আর কি আর বিজি হাউসওয়াইফ মানে ওয়াইফ, স্ত্রীরা হাজবেন্ড বাড়ি ফিরবে বলে স্ত্রীরা কি করে থাকে জানো তো, সমস্ত কিছু গুছিয়ে রাখে, কখন হাজবেন্ড বাড়ি ফিরবে এবং জিনিসপত্র কাছাকাছি আগিয়ে রাখে, এসে যাতে সবকিছু হাজবেন্ড তার সুবিধা মতো সমস্ত কিছু পেয়ে যায়। এবং বাড়িতে রান্না করে রাখে, ওয়াইফ রান্না করে রাখে হাজবেন্ডের জন্য, তাই না? বলছে এই নো মোর কিন্তু একটা কানেকশন এখানকার, হ্যাঁ, লিঙ্কিং ওয়ার্ড মনে রাখবে। এই নো মোরকে পরের লাইনের সঙ্গে যোগ করতে পারো তোমরা। নো মোর বিজি হাউসওয়াইফ, বুঝতে পারছো? মানে বিজি হাউসওয়াইফের আর কোনোদিন প্লাই মানে হচ্ছে ক্যারি আউট, প্লাই মানে কি ক্যারি আউট, আর ইভিনিং কেয়ার সন্ধ্যাবেলায় যে যত্নটা করতো, তার মানে তার ডিউটি, আর কোনোদিন এই হাউসওয়াইফরা তার ডিউটি আর করবে না, কেন জানো তো? আর হাজবেন্ডরা আর কখনো বাড়ি ফিরবে না। এই যারা কবরে শুয়ে রয়েছে, এদের জন্য বাড়িতে আর কোনোদিন আগুন জ্বলবে না, এদের জন্য কোনোদিন আর হাউসওয়াইফরা ডিউটি পালন করবে না। কেন বলো তো পালন করবে না? কারণ তাদের হাজবেন্ড আর বেঁচে নেই, তারা মারা গেছে। কোথায় রয়েছে? এই চার্চ ইয়ার্ডে শুয়ে রয়েছে। পরের লাইনটা স্যার এখানে হার্ট, এখানে HEART, এখানে এটার উচ্চারণ হার্টই হবে তো? হার্থ 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 আচ্ছা স্যার, ঠিক আছে। For them no more the blazing hearth shall burn, or busy housewife ply her evening care. No children run, আর কোনোদিন no children run to lift their shears return. shear মানে কি? ফাদার, বাবা। বলছে আর কোনোদিন সন্ধ্যাবেলা যখন বাবারা দেখবে বাড়ি ফিরে, আমরা যখন ছোট থাকি বাবার জন্য অপেক্ষা করি, বাবাকে গিয়ে জড়িয়ে ধরি, এই যে লিপস বলছে না, লিপস মানে কি বলতো? যখন ঠিকঠাক ভাবে আমরা মানে লিপস মানে কি ঠিকঠাক ভাবে যখন আমরা কথা বলতে পারি না, বাবা যখন আসে অনেক রকমের কথা বলি, তাই না? বা গুছিয়ে কথা বলতে পারি না বাচ্চারা। বলছে এদের জন্য আর কোনো বাচ্চারা শ্যাল রান টু লিপস, বা লিপস মানে এখানে কিন্তু জড়িয়ে ধরা, লিপস মানে এখানে জড়িয়ে ধরাও কিন্তু। আর কোনো বাচ্চারা এদের জন্য অন্তত আর দৌড়ে আসবে না, বাবা ফিরবে সেই অপেক্ষায় আর কোনো বাচ্চারা আর বসে থাকবে না, এদের বাচ্চারা, কারণ এরা আর কোনোদিন ফিরবে না। অর ক্লাইম্ব হিজ নিস, লাইনটা দেখো, ক্লাইম্ব হিজ নিস মানে বাবা বাড়ি ফেরার পরে হাঁটু দুটো, এই যে হাঁটু দুটো রেখে দেখবেন বাচ্চা মেয়ে দৌড়ে আসছে বা বাচ্চা ছেলে দৌড়ে আসছে, হাঁটুটাকে জড়ো করে বাবারা বসে থাকে না, হাঁটুটাকে জড়ো করে জড়িয়ে ধরে, দেখবে, তাই তো? আর ক্লাইম্ব হিজ নিস, হয়তো ওই যে নো মোর কিন্তু কানেকশনটা রাখবে, নো মোর ক্লাইম্ব হিজ নিস, আর এই বাবারা হয়তো আর কোনোদিন এই হাঁটুটাকে ঘিরে দ্য এনভিড কিস টু শেয়ার। এনভিড মানে কি জানো তো? যেটা দীর্ঘক্ষণ ধরে ইচ্ছা, মানে ইট ইজ আ লং ডিজায়ার্ড অ্যাসপেক্ট, মানে এনভিড মানে কি যেটা অনেকক্ষণ ধরে একজনের ইচ্ছা থাকে। তার মানে কিস বলতে বুঝতে পারছো, বাবা হাঁটুটা ঘিরে বসে মেয়েকে বা ছেলেকে জড়িয়ে ধরে কি করছে? কিস করছে। বুঝতে পারছো একজন, তার মানে কি এই কিসকে কেন এনভিড বলা হচ্ছে? বিকজ কিস হুইচ অল দ্য চিলড্রেন ডিজায়ার টু হ্যাভ ফ্রম দ্য ফাদার, বাবার কাছ থেকে ছোটবেলায় প্রত্যেকেই এই কিসটার জন্য অপেক্ষা করে, বাবা কখন আসবে জড়িয়ে ধরবে, এবং জড়িয়ে ধরেই ছেলেকে বা মেয়েকে এটা কিস করে। ইট শোজ দ্য লাভ, ইট শোজ দ্য লাভ, it shows the happiness of the family life, it shows the simple joys of life,
বলছে আর কোনোদিন এদের জন্য বাড়িতে আগুন জ্বলবে না, কোনোদিন আর ওয়াইফরা ব্যস্ত থাকবে না, অপেক্ষা করবে না, কোনোদিন আর এই তাদের বাচ্চারা তাদের জন্য দৌড়ে এসে জড়িয়ে ধরবে না বাবার সঙ্গে, আর দে উইল নট টেক দ্য কিস, কারণ বাবারা তো আর নেই, এরা রয়েছে চার চেয়ারে। তাই উনি হি ইজ টকিং, হি ডিপেন্স দ্য সিম্প্যাথি ফর দ্য কমন পিপল। মনে রাখবে, তারা এই সাধারণ মানুষগুলো জীবনে সারাদিন কাজ করে, বাড়ি ফেরে এবং অনেক বড় বড় প্রাসাদও তৈরি করে, তাদের কথা কোনো ইতিহাসে তুলে ধরা হয় না, কোনো ইতিহাসে তুলে ধরা হয় না, কোনো ইতিহাসে তুলে ধরা হয় না। আমাদের এই কবিতাটা আজকে এত দূরই থাকবে। আমরা এখনো সব মিলিয়ে 2টো ক্লাস নেব। সব মিলে আমি আগে থেকেই বলেছি এখানে আমাদের 4টে ক্লাস লাগবে, 3টে বা 4টে ক্লাস লাগবে। আজকে আর এই কবিতাটাকে আগাবো না, কারণ পরের স্ট্যান্জা থেকে মুডটা একটু চেঞ্জ হবে। আমি পরের স্ট্যান্জা থেকে তোমাদের আর 2টো ক্লাস নেব, কমপ্লিট করে দেবো। ওকে, এই পোয়েমটা বেশ বড় পোয়েম। এই কবিতাটাকে অনুভব করো, জীবনে বেঁচে থাকার রসদই এটা। প্রত্যেকটা লাইনকে, প্রত্যেকটা শব্দকে অনুভব করো, তবেই শিখতে পারবে। আর 2টো ক্লাস নিলে আমাদের এটা কমপ্লিট হবে। অলরেডি আমরা দ্য প্রলগ শেষ করেছি, সনেট 130 শেষ করেছি, সনেট 116 কমপ্লিট করেছি, এবং আমরা এখন কমপ্লিট করতে যাচ্ছি এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চিয়ার্ড। হ্যাঁ, এটাই 4টে ক্লাস লাগছে বটে, কিন্তু লাইফ টাইম আমাদের জীবনে শিখিয়ে দিয়ে যাবে। জীবনের প্রত্যেকটা মুহূর্তে তোমাকে বাঁচতে শেখাবে এই কবিতাটা, জীবনকে উপলব্ধি করতে শেখাবে। তাই পড়াশোনা যে শুধুমাত্র রেজাল্টের জন্য নয়, পড়াশোনা শেখার জন্য। শিখতে পারলে তবেই সাবজেক্টকে ভালোবাসবে, তবে দেখবে অটোমেটিক্যালি মার্কস চলে এসছে। তোমাকে ওই ভালো মার্কস পাওয়ার জন্য ওই গাদা গাদা নোটসের অপেক্ষায় বসে থাকতে হবে না। তবে জানবো যে আমি কিছুটা হলেও সফল হতে পেরেছি। অনলাইন ব্যাচ, জানি তোমাদের সঙ্গে সামনাসামনি কোনোদিন দেখা হবে কিনা জানি না, কিন্তু অনলাইন ব্যাচ হওয়া সত্ত্বেও তোমরা প্রত্যেকে যেভাবে অ্যাটেনশন দিয়ে ক্লাস করো, তোমরা যেভাবে সুযোগটা করে দিয়েছো এই ক্লাসটাকে করার, তার জন্য তোমাদের কাছেও আমি কৃতজ্ঞ। এবং আমি আগেও বলেছি, আমি তোমাদের ডিসঅ্যাপয়েন্ট করব না। তোমাদের যা যা স্বপ্ন নিয়ে এই ব্যাচে ভর্তি হয়েছো, তার অনেকটা বেশি দেওয়ার চেষ্টা আমি করব, এবং যদি সাবজেক্টটাকে ভালোবাসতে পারো মন থেকে, তবেই জানবো যে আমি সেদিন সফল হয়েছি। কারণ তোমরা শুধুমাত্র স্টুডেন্ট নাও, এরপর একটা রেসপন্সিবল সিটিজেন, এবং এরকম একটা সাবজেক্টকে শুধুমাত্র রেজাল্টের মতো পড়িয়ে দিয়ে ছেড়ে দেব, এত বড় এই কাজটা আমি করতে পারবো না। তাই প্রত্যেকটা ব্যাচ, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিওয়ান, প্রত্যেকেই আমার বলা থাকে শুধুমাত্র নোটের জন্য ভর্তি হবে না বাবা। শুধু নোটস নিতে চাইলে তুমি দেখতে পাবে যে স্যার অতিরিক্ত ডিটেলস বোঝাচ্ছে, নোটস তুমি অটোমেটিক্যালি সব পেয়ে যাবে, শুধু নোটসের উপর ভর্তি হবে না। জিনিসটাকে শিখতে চাইলে ভর্তি হও। এবং যারা শুধু ভাবছো যে নোটস নেবে, তারা ক্লাস দেখলেই বুঝতে পারছো বারবার করে নোটস প্রোভাইড করা হচ্ছে, যা যা করিয়ে দিয়েছি, আর একটা নোটসও বাকি নেই। কোনো টপিক তোমাদের ফেলে রাখবো না, প্রত্যেকটা টপিকই কমপ্লিট করে দেবো। কিন্তু আমি কি বলতে চাই, তোমরা যেহেতু 5th সেমে পড়ছো, অনেকের মেন্টালিটি তৈরি থাকে না, তোমরা এই মেন্টালিটিটা তৈরি রাখবে, দেখবে অনেকটা দূর জীবন এগিয়ে যাবে, সাহিত্য নিয়ে অনেকটা দূর এগিয়ে যাবে তোমরা। সুতরাং 5th সেম পড়ছো, এরপরে 6, 7, 8 সেম রয়েছে। এই 4টে সেমে যেন ইংরেজিকে এতটা শিখতে পারো, জীবনের সেই সমস্ত স্বপ্নগুলো যেন পূরণ করতে পারো। এরপরে তোমরা নিজস্ব কেরিয়ার লাইফে যাবে, কিন্তু কেরিয়ার লাইফে যাওয়ার পরেও এই প্রত্যেকটা লাইন আজ তোমার আনকনসিয়াস মাইন্ডের মধ্যে থেকে যাবে, একদিন সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে থেকে যাবে। তাই জীবনে কোনোদিন কোনো কাজ করতে গেলেও এই টেক্সটগুলো তোমাকে হেল্প করবে বাঁচতে, এই টেক্সটগুলো তোমাকে শিক্ষা দেবে নতুন করে। তাই আমি বলবো, পড়াশোনাটা আজকের যুগে অনেকটা আর্টিফিশিয়াল হয়ে গেছে। এরকম পড়াশোনায় কিন্তু আমাদের আদি ঋষি মুনিরা এরকম পড়াশোনার কথা বলেননি, রবি ঠাকুর এরকম পড়াশোনার কথা বলেননি।
সবসময় বলেছেন পড়াশোনাকে মনের ভিতর থেকে আত্মা দিয়ে যতক্ষণ না তুমি আত্মস্থীকরণ করবে ততক্ষণ তো পড়াশোনা অ্যাসিমিলেশন হবে না। পড়াশোনা নির্ভর করবে মেমোরাইজেশনের উপরে, মুখস্থ বিদ্যার উপরে, যেটা পড়াশোনা নয়। তাই পড়াশোনা সবসময় নিজের আত্মার সঙ্গে কানেক্ট করতে পারলে তবেই হবে প্রকৃত পড়াশোনা, তবেই হবে প্রকৃত শিক্ষা, তবেই হতে পারবে প্রকৃত মানুষের মতো মানুষ। সেদিনই জানবে যে হ্যাঁ, তুমি শিক্ষাটা নিতে পেরেছো। এরপরে তুমি যে কোনো ফিল্ডে যাও না কেন, দেখবে তুমি সাকসেসফুল হচ্ছ। আজকে কেন কেন শুধুমাত্র সার্টিফিকেট নিয়ে বেরিয়ে যাচ্ছে স্টুডেন্টসরা, কেন তাদের মধ্যে সেই কনফিডেন্সটা নেই? কারণ আজকে আমাদের শিখতে দেওয়া হচ্ছে না। শেখার আগেই সিলেবাস কমপ্লিট, নোটস, রেজাল্ট, এই সমস্ত কিছুতে আমরা এত ব্যস্ত থাকি, এবং এগুলোতে যত ব্যস্ত থাকবে তত রেজাল্ট খারাপ হবে, তত পড়াশোনাটা তোমার কাছে বোঝা হয়ে দাঁড়াবে। দেখবে পড়াশোনাকে যদি তুমি আনন্দ সহকারে নিতে পারো, রেজাল্ট অটোমেটিক হবে, পড়াশোনা তো বোঝা থাকবেই না, এবং সাবজেক্টটাকেও ভালো শিখতে পারবে, এবং এটার মধ্যে দিয়ে ইন ফিউচার যে ফিল্ডে যাও না কেন দেখবে ওয়ান্ডারফুল তৈরি হতে পারছো। আমরা দুটো ক্লাস নেব, কমপ্লিট করব, তারপরে আবার আমি অন্য টপিক নিয়ে শুরু করব তোমাদের। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বা কোনো কনফিউশন থাকলে জিজ্ঞাসা করতে পারো। স্যার বলছি হ্যামলেট মানেটা একটু যদি আরেকবার বলতেন। হ্যাঁ, ছোট্ট গ্রাম, ছোট্ট গ্রামকে বলা হয় হ্যামলেট। ওকে স্যার। আর রুট মানে সিম্পল, হ্যাঁ, সাধারণ পূর্বপুরুষরা শুয়ে রয়েছে ওই গ্রামের। আচ্ছা স্যার বেশ, হিট মানে বলো। স্যার হিট মানে ঢিপি। হ্যাঁ হ্যাঁ, ঢিপি ঢিপি। স্যার আইভি মেন্টাল তারপর কোনো এটা বুঝতে পারিনি। সেভ দ্যাট ফ্রম আইভি মেন্টাল টাওয়ার বলছে আগে কি সমস্ত জায়গায় সাইলেন্স ছিল, এই টাওয়ারটা কিসে জড়িত আবার, একটা লতা পাতায় ঘেরা একদম। বলছে এখানে কে বসে রয়েছে, একটা প্যাঁচা বসে রয়েছে, যে কমপ্লেনটা জানাচ্ছে। তোমাদের কলেজ সবার, ব্লাজিং মানে কি? হ্যাঁ বলো। ব্লাজিং, BLAZING। ও, ওটা সাউন্ড, সাউন্ড, বাজিং, বাজিং, BUZZING, এটা তো। না স্যার, ব্লাজিং হার্ট সেল বার্ন ওটা ছিল না ব্লাজিং। ও আচ্ছা 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 আচ্ছা, এক্সাক্ট লাইনটা এই তো, এটা বার্নিং, বার্নিং, ওটা তো মানে বার্নিং, এই তো, ফর দেম নো মোর দ্য ব্লাজিং হার্ট, হ্যাঁ, আগুন জ্বলে ওঠা যেটা। স্যার এমফাইট মানে একটু বলুন। স্যার আইভি তো কোনটা? আইভি আইভি, আইভি মানে হচ্ছে লতা পাতা। ওই টাওয়ারে যখন লতা পাতা ঘিরে রয়েছে সেটাই বলছো, ওটা উনি যেমন দেখছেন তেমনই ব্যাখ্যা করছেন। এবং সেই টাওয়ারে বসে রয়েছেন কে, একটা প্যাঁচা বসে রয়েছে। তোমাদের আইভি মেন্টাল টাওয়ার মানে তো চার্চটাকে বলা হয়েছে। হ্যাঁ, চার্চের ওখানেই একটা টাওয়ার, টাওয়ারের কথা বলছে। চার্চের ওখানে একটা টাওয়ার রয়েছে, যে টাওয়ারটাতে একটা লতা পাতায় ঘেরা রয়েছে, এবং সেখানে একটা প্যাঁচা বসে রয়েছে। বোঝা গেল? এবং কেন লতা পাতায় ঘেরা কেন? এবার লাইনটা একবার বলুন একটু। বলো বলো কোনটা? দ্য রুট ফর ফাদার। দ্য রুট ফোর ফাদার্স বলছে এই ন্যারো সেল, মানে এই গ্রেভ, এই কবরগুলোতে কারা রয়েছে, দ্য রুট ফোর ফাদার্স, মানে ওই সিম্পল পূর্বপুরুষেরা শুয়ে রয়েছে, অফ দ্য হ্যামলেট, ওই ছোট্ট গ্রামের সাধারণ লোকগুলো শুয়ে রয়েছে। বুঝতে পারছো? স্যার বলছি কবরে যারা ছিল তারা সকলে কি মেল? না, সকলেই মেল নয়। এটা একটা ওয়ান্ডারফুল কোয়েশ্চেন, ওয়ান্ডারফুল কোয়েশ্চেন। এবার তুমি কেন এটা বললে, ইচ ইন হিজ ন্যারো সেল বললে, তার জন্য তো। স্যার হ্যাঁ, দেখো, যখন ইংরেজি গ্রামারের একটা নিয়ম হচ্ছে, যখন তুমি বুঝতে পারছো না এখানে ছেলে রয়েছে না মেয়ে রয়েছে, তখন ম্যাসকুলাইন জেন্ডার ইউজ করা হয়। বোঝা গেল? ম্যাসকুলাইন। আচ্ছা এবং এটা এবার জেন্ডার স্টাডিজের দিক থেকে এই জায়গাটাকে আমরা ক্রিটিসাইজ করতে পারি, কিন্তু আমরা সেটাই এখন যাব না। বুঝতে পারলে? তবে মেল হিসেবে ধরবো এখন, তাই তো স্যার? হ্যাঁ, মেল হিসেবে চলবে। মেল হিসেবে তো আমরা ধরবো না, সবাই রয়েছে, মেল ফিমেল আমাদের উল্লেখ করার দরকার নেই। ইভেন আমরা মানে
উনি মেল হিসেবে কেন দেখাচ্ছেন, মানে এটাই নিয়ম। যদি আমরা কোনো জেন্ডারকে আইডেন্টিফাই না করতে পারি, আমরা ম্যাসকুলাইন দেবো। ওকে, Sir, where is the turf in media murdering? এটা একটু বলবেন ভাই? ওয়েট বলছি, দাঁড়া বাবা। হয় হিপস দ্য টার্ফ, মানে হিপস দ্য টার্ফ মানে কি জানো তো, ঘাস। ইন মেনিয়া মালডারিং হিপ, মানে ঘাসগুলো কোথায় রয়েছে, ওই মালডারিং হিপ, ঢিপিগুলোতে। ঢিপিগুলো কেমন মালডারিং, মানে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে ঢিপিগুলো। বুঝে গেল তোমাদের? আচ্ছা স্যার। আচ্ছা বেশ, তোমাদের ক্লাস শুরু হয়েছে তো কলেজে, হ্যাঁ স্যার। বুঝতে পারছো? আচ্ছা, এখানে ক্লাস কোনো অসুবিধা নেই তো অনলাইন ক্লাসে? না স্যার। না স্যার। আচ্ছা, আর তোমাদের তোমার